আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। মুন্সিগঞ্জে আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এতে গুলি, টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটছে। গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের একজন অটোরিকশা চালক এবং অন্যজন ফার্নিচারের শ্রমিক বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার। এদিকে সিরাজগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ 20 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সরকারি বেসরকারি স্থাপনা এবং যানবাহন। হামলা চালানো হয়েছে বেশ কয়েকটি থানা এবং জেলা জজ আদালতে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারী পুলিশ, ছাত্র এবং যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া ঝালকাঠি শহরে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। খুলনা মহানগর আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ সহ শহরের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। দর্শক, মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। সহিংসতা ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিনা, সেই সাথে নিহত 2 জনের পরিচয় জানা গেছে কিনা এখন পর্যন্ত? রেদওয়ানা, যেমনটি বলছিলেন, সকাল প্রায় 10টা থেকে এই যাবৎ এখনো পর্যন্ত কিন্তু আপনার এই যে দফায় দফায় যে আপনার কিন্তু এই দুটি পক্ষে যে সংঘর্ষ কিন্তু চলছে এখনো পর্যন্ত, মুন্সিগঞ্জ কিন্তু একদম রণক্ষেত্র পরিণত হয়েছে। আমি যদি আপনি একটু সরে যায় দেখাতে পারি যে এখনো পর্যন্ত কিন্তু মুহুর্মুহ কিন্তু শব্দ হচ্ছে, আপনার সাউন্ড গ্রেড প্লাস হচ্ছিল আপনার এই টিয়ার গ্যাস নিক্ষেপ সহ নানান ভাবেই কিন্তু আপনার আন্দোলনকারীদের সাথে যে আপনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, পুলিশ, ত্রিমুখী যে আপনার যে এই যে আপনার লড়াইয়ের যে চিত্রটা কিন্তু এখনো পর্যন্ত চলমান। 10টা থেকে এখন প্রায় বাজে প্রায় 2টার মতো কাছাকাছি, কিন্তু এই সময় পর্যন্ত কিন্তু কোনোভাবে থেমে নেই। আপনার কিছুক্ষণ পরপরই কিন্তু চলমান রয়েছে। তবে যে 2 জন মারা গিয়েছে তাদের পরিচয় বলতে নাম পরিচয় আমরা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু তাদের যে পেশা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এই হতাহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, কারণ ছিল আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনতে পেয়েছে এবং তাদেরকে কিন্তু আপনার গুরুতর অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে। তবে এখানে পরিস্থিতি আপনি বোধহয় সাউন্ড পাচ্ছেন যে এখানে কিন্তু সাউন্ড গ্রেড কিন্তু এখনো চলছে, মানে আপনার ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা কিন্তু চলমান রয়েছে। পুলিশ কিন্তু এখানে রয়েছেন, কিন্তু এই যে টিয়ার গ্যাস এবং আপনার সাউন্ড গ্রেড সহ বিভিন্ন পদ্ধতিতে কোনোভাবে কিন্তু এই আন্দোলন কিন্তু এখনো কোনো মানে থামেনি এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, নানা দিক দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু ইট পাথর নিক্ষেপ করছেন এবং সার্বিক পরিস্থিতি কিন্তু মুন্সিগঞ্জে একেবারে প্রত্যেকটা দোকানপাট কিন্তু 100% একদম বন্ধ রয়েছে। এখানে কোনো সাধারণ মানুষ চলাফেরার মতো সেই পরিস্থিতি এখন নাই এবং একেবারে আমরাও যে আসলে এই ভিডিও ধারণ করছি, আমরা নিজেরাও খুব একটা মানে ঝুঁকির মধ্যে রয়েছে। টিয়ার গ্যাসের মধ্যে কিন্তু আমি নিজে আহত হয়েছি। এখন এই সবকিছু মিলে এখানে যে পরিস্থিতিটা খুবই আপনার কঠিন পরিস্থিতি দেখা দিয়েছে এবং এখনো পর্যন্ত চলমান রয়েছে। এই পরিস্থিতি আসলে কখন যে আসলে নিয়ন্ত্রণে আসে তা কিন্তু বলা কিন্তু একদমই যাচ্ছে না। জি রেদওয়ানা। শিমুল, আপনি সাবধানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, আমাদের আরেক সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্জয় রয়েছেন সিরাজগঞ্জে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সঞ্জয়, পরিস্থিতি একটু জানতে চাই সংঘর্ষের পর। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আসলে সিরাজগঞ্জ শহরের প্রতিটি সড়ক, অলিগলি কিন্তু বিক্ষোভকারীদের দখলে রয়েছে। শহরের কিন্তু বিভিন্ন স্থানে এই মুহূর্তেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছুই বন্ধ রয়েছে। আরেকটি বিষয় যে এই সংঘর্ষে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি, সিরাজগঞ্জের বেসরকারি মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালের যিনি জরুরি চিকিৎসা কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এই হসপিটালটিতে 4 জনের মৃত্যুর একটি খবর কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন, যদিও তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পারিনি। এছাড়া সিরাজগঞ্জ জেলা জুড়েই কিন্তু বিভিন্ন উপজেলাতেও এই মুহূর্তের বিক্ষোভকারীরা কিন্তু
মহাসড়ক এবং সড়কগুলোর নিয়ন্ত্রণে রয়েছেন। অধিকাংশ জায়গায় কিন্তু তাদের দখলে রয়েছে। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জের সদর আসনের জাতীয় সংসদ সদস্য এবং সাবেক জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ 6 আসনের জাতীয় সংসদ সদস্যের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের 2টি থানায় কিন্তু আমরা ভাঙচুরের খবর পেয়েছি। আজকে সকালে বেলা 11টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের যে সংঘর্ষের সূত্রপাত হয়, সেখান থেকে কিন্তু সিরাজগঞ্জ জেলা জজ আদালতেও ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। তো অ্যাকচুয়ালি পুরো সিরাজগঞ্জ জুড়ে কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে বলা চলে। তো এই ছিল আমার কাছে সংঘর্ষের সবশেষ খবর সিরাজগঞ্জ থেকে। সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ এবং মিছিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মিছিল করেছে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। শান্তি সমাবেশ থেকে কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কুটো কৌশল করেছে বিএনপি জামায়াত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী উচ্ছৃঙ্খল গোষ্ঠী সহিংসতা করছে। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি জামায়াত। ফার্মগেট, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন স্থানে মিছিল করেছে নেতাকর্মীরা। কোটা আন্দোলনে যারা জড়িত হয়েছিলেন 2018 সালেই তাদেরকে কিন্তু সমর্থন দিয়েছে এবং বিনা বাক্য ব্যয়ে কোনো ধরনের সংঘাত এড়িয়েই কিন্তু সেদিন 2018 সালে কোটায় মেধাবীদের সর্বাধিক অংশগ্রহণের সুযোগ দিয়েছে। দর্শক, আওয়ামী লীগের কর্মসূচির খবর জানাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বার্তা দিয়েছেন এই মুহূর্তে? রেদওয়ানা, আজকে সকাল থেকে বিশেষ করে একেবারে ভোরবেলা থেকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মাঠে দেখা গেছে। অর্থাৎ গতকালকে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে আজকে সর্বত্র অর্থাৎ দেশ জুড়ে রাজধানী সহ আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী ওয়ার্ড, থানা এবং জেলা উপজেলার প্রত্যেকটা জায়গায় অবস্থানের কর্মসূচির ঘোষণা করেছিল। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রতিটা ওয়ার্ডে কিন্তু অবস্থান নিয়েছে। আজকে আমরা রাজধানীর সকাল থেকে ফার্মগেট, কাউরান বাজার, মিরপুর 10 হতে শুরু করে অর্থাৎ কলাবাগান, ধানমন্ডি সমস্ত জায়গায় কিন্তু আমরা নেতাকর্মীদের আমরা উপস্থিতি দেখতে পেয়েছি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে যে ছাত্রদের যে একটা আন্দোলনের অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে, সেই ডাকের প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আজকে সোচ্চার হয়েছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ না, অন্যান্য পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আজকে মানিক মিয়া এভিনিউতে কিন্তু তারা নেমেছিল এবং তারা বারবার বলছেন যে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা রুখে দেওয়ার জন্য তারা যে ঘোষণাটি সেটার জন্য তারা মাঠে নেমেছে। এবং আমরা এখানকার যারা বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীর সাথেও কথা বলছি, তারাও বলছেন যে তারা আগ্রী সন্ত্রাস যারা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দিব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবক লীগের একজন সাধারণ সম্পাদক রয়েছে আব্দুল হাসান বাবু ভাই আছে, তার সাথে আমরা একটু কথা বলবো। ভাই, আপনাদের অবস্থানটাকে একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে জামাত শিবির নতুন করে ষড়যন্ত্রে তারা নেমেছে। তারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনটাকে পুঁজি করে বাচ্চাদেরকে হত্যা করছে, বাচ্চাদেরকে পিছন থেকে গুলি করে তারা হত্যা করছে, তারা পুলিশ হত্যা করছে। তারা আমাদের স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমনকে হত্যা করে বনমালী স্কুলে ফেলে রেখেছে। তারা যুবলীগ নেতা জুয়েল মোল্লাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তারা এই হত্যাকাণ্ডের একটা উৎসবে মেতে উঠেছে। তারা ক্ষমতায় দেওয়ার জন্য মানুষকে হত্যা করার চেষ্টা। আমরা এই হত্যাকাণ্ডকে প্রতিহত করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, তাদেরকে গণভবনের দরজা খোলা, সেখানে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং মানুষের জানমালের ক্ষতি যেন না হয় সেটাকে পূরণ করার জন্য আমরা আজকে পথে নেই। আপনি যেমনটা শুনছিলেন অর্থাৎ যে নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটা জানিয়েছেন সেই আহ্বানের ডাকে যাতে তারা এই আন্দোলন থেকে সরে আসে এমনটাই প্রত্যয় ব্যক্ত করছেন তারা। রেদওয়ানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, ধন্যবাদ আপনাকে। আর রক্তপাত না ঘটিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে একাত্মতা প্রকাশ করছে বিএনপি। তাদের কাতারে সব নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব সৃষ্টি করে জনগণের দাবি উপেক্ষা করে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। চলমান পরিস্থিতি নিয়ে গুলশান বিএনপি
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপদ ছাত্র জনতার বিক্ষোভ বিদ্রোহে মুখরিত। সমগ্র দেশের গণতান্ত্রিক মানুষ, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী মানুষ সহ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। দমন করতে সরকার হত্যা, গুম, দমন, নিপীড়ন, তীব্র চালিয়ে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন কায়েম করার চেষ্টা করেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় হত্যা, নির্যাতন এবং সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। এ সময় সিনিয়র সাংবাদিকরা সহিংসতায় সাংবাদিক নিহতের প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের হত্যাকারী, হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। গণমাধ্যম কর্মীরা কারো প্রতিপক্ষ নয়, তাই সংবাদ কর্মীদের ওপর বারবার আক্রমণ সহ্য করা হবে না। সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন। এই অসহযোগের নামে খেটে খাওয়া মানুষ ভুক্তভোগী। আজকে স্কুল কলেজ সব বন্ধ, আপনাদের পড়াশোনা বন্ধ। কয়েকজন ছাত্রের অধিকারের জন্য আজকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। এই 4 সহকর্মীর হত্যার বিচার চাই। 250 সাংবাদিক সহকর্মী এই আন্দোলন কর্মসূচি সহ নৈরাজ্য সহিংসতার কাভার করতে গিয়ে আহত হয়েছেন, অনেকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের উপর হামলার বিচার চাই, তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন যে সাংবাদিকরা পুলিশের গুলিতে নিহত হয় না। তাহলে কারা সাংবাদিকদের হত্যা করেছে, কারা এত লোক হত্যা করেছে, এইগুলো তদন্ত করে দেখতে হবে। বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করার রিট পর্যবেক্ষণ সহ সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গুলি করার ক্ষেত্রে সিআরপিসি অনুসরণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারি সম্পত্তি রক্ষার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পর্যবেক্ষণ দেয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন এবং আইনানুন নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গত বৃহস্পতিবার ছেড়ে দেয়া হয়েছে। দেশব্যাপী বিক্ষোভের মধ্যে আজ নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসেছে। গণভবনে সকাল 11:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছে। সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প এবং বাণিজ্য মন্ত্রী সহ 27 সদস্যের কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত আছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের 15 নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল। জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 অনুমোদনের পর 2019 সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। মার্কেট প্লেস, আপওয়ার্ক এবং ফাইবার থেকে কাজ হারিয়েছেন দেশের কয়েক লাখ ফ্রিল্যান্সার। অর্ডার পাওয়া কাজ সময় মতো শেষ করে জমা দিতে না পারায় পেয়েছেন নেগেটিভ রিভিউ। এতে মার্কেট প্লেসগুলোতে র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন ফ্রিল্যান্সাররা। দুরূহ হয়ে পড়েছে নতুন কাজের অর্ডার পাওয়া। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে স্বাধীন পেশা ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছেন আবরার শেজান। বিদেশি গ্রাহকদের জন্য মার্কেট প্লেস ফাইবারে 3D অ্যানিমেশনের কাজ করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সরকার প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বন্ধ ও ধীরগতি করে রাখলে বড় ক্ষতির মুখে পড়ে আবরার।
বেশ কিছু রেগুলার বায়ার তারা আমার থেকে সরে গিয়ে অন্য সেলারদের কাছে কাজ দিয়ে দিয়েছেন। যারা আমার রেগুলার বায়ার ছিল তারা এখন আর আমার কাছে নেই। এটা বন্ধ থাকার কারণে যখন আমি বায়ারদেরকে রিপ্লাই দিতে পারছি না, আমি আমার অর্ডার টাইম মতো আমি ফিনিশ করতে পারছি না, তো স্বাভাবিকভাবে মার্কেট প্লেস থেকে আমার প্রোফাইলের র্যাঙ্কিংটা কমিয়ে দেওয়া হয়েছে। যার কারণে একজন বায়ার যখন সার্চ দিচ্ছেন, আগে যেভাবে আমার আইডিটা সবার সামনে আসতো যে তিনি আমাকে দেখতে পেতেন, আমার কাছে অর্ডার করতেন, সেভাবে আর পারছেন না। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বাংলাদেশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রে হয়েছে। বিদেশি গ্রাহকদের জন্য ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি সেবা দেয় উদ্যোক্তা মামুন হোসেনের প্রতিষ্ঠান ন্যানো আইটি ওয়ার্ল্ড। ইন্টারনেট বাধাগ্রস্ত হওয়ায় তারও হয়েছে বড় ধরনের আর্থিক ক্ষতি। কিছু ক্লায়েন্ট কিন্তু অলরেডি অন্য জায়গায় চলে গেছে, ওনারাও আমাদের ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। এমপ্লয়ীদের স্যালারি, অফিস ভাড়া, তারপরে যে কাজগুলো ছুটে গিয়েছে আসলে সেগুলি মিলিয়ে 15 থেকে 20 লাখ এরকম হতে পারে অ্যামাউন্টটা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধ রাখলে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের থেকে মুখ ফিরে নেবেন বিদেশি গ্রাহকরা, যা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই যে রেপুটেশনটা আমি লস করলাম, আমার যে বায়ার সে বাংলাদেশের একটা অল্টারনেটিভ খুঁজে নিচ্ছে অন্য কান্ট্রিগুলোতে, হয়তো ইন্ডিয়াতে যাবে, ভিয়েতনামে যাবে, নেপালে যাবে। বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররাও মুভ করে যাবে বাংলাদেশের বাইরে। ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা সুইসাইডাল। আপনি যদি মনে করেন আমি সুইসাইড করব, তাহলে আপনি বন্ধ করতে পারেন না। তাই যে কোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যত প্রকৃতিরই দেশের সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, ইন্টারনেট যাতে বন্ধ না হয়, তাহলেই একমাত্র ফ্রিল্যান্সিং খাতের যারা কাজ করে তারা রক্ষা হবে। বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন দেশের প্রায় 10 লাখ ফ্রিল্যান্সার। সেলিম মালিক, RTV, ঢাকা।